সালের 10 ডিসেম্বর ম্যানচেস্টার তখনও নীল হয়ে ওঠে নাই। ম্যানচেস্টারের রং তখনও লাল। প্রথম ডার্বি, সেই ডার্বিতে 1 গোলে আগায় গেল সিটি। ইউনাইটেড ডাউন। খেলার শেষ দিক, হঠাৎ করে আকস্মিক একটা বল পেয়ে গেল সেন্ট্রাল ডিফেন্ডার এই লোকটা। গোল। গোল করেই কালো দস্তানা পরা হাতটা মাথায় তুলে ফেললো সেলুটের ভঙ্গিতে। সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে স্লাইড করে ওই হিম শীতল স্টেডিয়ামে বাউন্ডারি লাইনের দিকে আগায় গেল। সারা স্টেডিয়াম গর্জন করে উঠল, ম্যানচেস্টার ইজ ব্লু। আসলেই ম্যানচেস্টার শহরের নীল হয়ে ওঠার এই শুরু। এর পরের টানা প্রায় 10 বছর ম্যানচেস্টার শুধু শহরকে না, সারা পৃথিবীকে শাসন করছে ম্যানচেস্টার সিটি। এবং সেই শাসনের প্রতীক হয়ে রইল অনেকটা ওই ছবিটা, ওই সেলুট করতে থাকা ছবিটা। ওই ছবিটা সারা পৃথিবীকে জানায় দিল যে ম্যানচেস্টার নীল হয়ে গেছে। আর ওই ছবিটার আমার কাছে খুব বড় গুরুত্ব এই যে ওই ছবিটার মাধ্যমে বুয়েন্স আয়ার্স শহরের এল জেনারেল সারা পৃথিবীর দ্য জেনারেল হয়ে উঠলেন। হ্যাঁ, দ্য জেনারেল নিকোলাস ওটামেন্ডি। নিকোলাস ওটামেন্ডি আমাদের প্রিয় জেনারেল সম্ভবত ফুটবল, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানায় ফেললেন। সম্ভবত শব্দটা বলতে হচ্ছে কারণ এখনো মেইন স্ট্রিম মিডিয়া নিশ্চিত হতে পারে নাই যে আসলেই ওটামেন্ডি বিদায় জানাইছেন কিনা। তবে আর্জেন্টিনার একটা রেডিওতে তিনি অলরেডি বলছেন যে আর আন্তর্জাতিক ক্যারিয়ার তার নেই। এর আগে বিশ্বকাপের আগেই টেলিগ্রাফ পত্রিকাকে বলছিলেন যে বিশ্বকাপ শেষেই তিনি বিদায় জানাবেন। ইতিমধ্যে ওই রেডিওটাকে উদ্ধৃত করে আর্জেন্টিনার বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে জেনারেল অবসর নিয়ে নিচ্ছেন, আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। কার্যত জেনারেলকে আমরা আর ফুটবলে দেখতে পাবো না, কারণ ইতিমধ্যে ইউরোপ থেকে তিনি ফিরে গেছেন রিভার প্লেটে। এই বেনফিকায় আর খেলবেন না। ফলে চোখের সামনে জেনারেলকে আর খেলতে দেখবো না। আর কখনোই 2 হাত দিয়ে ওই ডিফেন্স লাইন ঠিক করতে দেখবো না। আর কখনোই ওরকম একটা পাস দিয়ে মিডফিল্ডকে বলতে দেখবো না যে তোমরা এই করো। এমনকি লিওনেল মেসিকেও নির্দেশ দিতে দেখবো না কখনো। আনব্যাটবিহীন এই ক্যাপ্টেন চলে গেলেন, আমাদের ফুটবল দুনিয়া ছেড়ে আপাতত চলে গেলেন। এই আমি নিশ্চিত যে জেনারেল ওটামেন্ডি কোনো না কোনো রূপে আবার আমাদের সামনে ফিরে আসবেন। তার আগ পর্যন্ত আমাদের স্মরণ করতে হবে পৃথিবীর সবচেয়ে দৃঢ়চেতা, শিক্ষা নিয়ে অহংকারে ভোগা এই মানুষটাকে, যে লোকটা নিজেকে বারবার বদলাইতে বদলাইতে জেনারেলে পরিণত করছে। সত্যি সত্যি এই লোকটা একটা কনস্টেবল হিসাবে জীবন শুরু করছিল। আপনি যদি ওইভাবে ভাবেন, সেখান থেকে নিজেকে কিভাবে জেনারেলে পরিণত করলো। আজকে আমরা এই জেনারেল হয়ে ওঠার গল্পটা শুনবো। ওটামেন্ডির ব্যাপারে আমি সবসময় একটা কথা বলি যে ওটামেন্ডি হচ্ছেন প্রচণ্ড অহংকারী। সেই অহংকারটা কি? সেই অহংকারটা কি তারকা সুলভ অহংকার? সেই অহংকারটা কি আমি সব পারি বা আমি যা পারি ওটাই ঠিক আছে এই অহংকার? না, ওটামেন্ডির অহংকার হচ্ছে আমি শিখতে পারি। আমাকে যে সময় আপনি বলবেন যে তোমার এই দুর্বলতাটা আছে, এটা চলে না, আমি সেই সময় আপনাকে বলবো আমাকে শিখান, আমি শিখতে পারি। এই যে শিক্ষার অহংকার, শিখতে পারার অহংকার, এটা পৃথিবীর সবচেয়ে ইতিবাচক অহংকার। এর চেয়ে দামি অহংকার আর হয় না। এই জিনিসটা ওটামেন্ডিকে আমার ধারণা পৃথিবীর যে কোনো ফুটবলারের থেকে ভিন্ন করছে। দেখেন, আমি একটা গল্প করি সবসময় যে ওটামেন্ডি কিভাবে শিখতে চায়। ওই 2017 সালেই প্রি সিজন ক্যাম্পে সিটি আসলো আমেরিকায়। সেই একই সময় ব্রিটিশ বক্সার জিমি মানুয়া ইউএফসি চ্যালেঞ্জ নিতে ওই আমেরিকার ওই শহরেই হাজির। তখন জিমি মানুয়ার সঙ্গে ম্যানচেস্টার সিটি একটা ক্রস প্রমোশন করতে চাইল। ও ক্রস প্রমোশনটা কিরকম হইতে পারে এটা নিয়ে আইডিয়া চলতেছে। একজন কেউ সিটির খেলোয়াড় জিমি মানুয়ার সঙ্গে একটা ভিডিও সেশন করবে, প্রমোশনাল ভিডিও, যেখানে ফান হবে, মজা হবে। বক্সারটা বক্সিং করবে, ফুটবলারটা ফুটবল শেখাবে মানুয়াকে। তখন বলা হলো সিটির খেলোয়াড়দের যে কে জিমি মানুয়ার সঙ্গে এরকম একটা সেশন করতে আগ্রহী। হাত তুলে ফেললেন জেনারেল ওটামেন্ডি। আমি কেন? আমি ছোটবেলায় বক্সার হতে চেয়েছিলাম, বক্সার হতে পারি নাই, বক্সিং এর নিয়ম কানুন শিখতে পারি নাই। আমি জিমি মানুয়ার কাছ থেকে শিখতে চাই। আরে বাবা, তোর বয়স হয়ে গেছে 28-29, তুই এখন আর বক্সিং এ কি শিখতে চাস? হ্যাঁ, শিখতে চায় সে। সে চলে গেল।
ক্যামেরা ট্যামেরা তারে ফলো করলো, সে গেল, জিমি মানুয়া তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বক্সিং করতে পারো? তো সে বলছে ছোটবেলায় করছি, আমার একটা কাজিন বক্সার ছিল। ও নিয়ম কানুন জানো? না, জানি না। জিমি মানুয়া তাকে অন ক্যামেরা বিভিন্ন জিনিস শেখালো, কিভাবে বক্সিং এর পাঞ্চ করতে হয়, কিভাবে অমুক করতে হয়, তমুক করতে হয়। পুরো ব্যাপারটা প্রমোশনাল। কিন্তু কেন ওটামেন্ডি এটাকে বেছে নিল? ওটামেন্ডি বেছে নিল যে সে এই সুযোগে বক্সিংটা একটু শিখবে। সেই যে শিখবে, এই যে কিছু জানবে, এই জিনিসটা ওটামেন্ডি, এই জিনিসটাই ওটামেন্ডি। ওই যে 6-7 বছরের বালক, ওটামেন্ডি বলেন যে 4 বছর বয়স থেকে উনি ফুটবল খেলেন, 4 বছরে সেই ওটামেন্ডি, বা বাদ দেন 10 বছরের ওটামেন্ডি, আর এই যে আজকে অবসরে যাচ্ছেন জেনারেল ওটামেন্ডি, দুজনকে কাছাকাছি দাঁড়ান, দেখবেন ফুটবল অ্যাট্রিবিউটে এত ডিফারেন্স আপনি মিলাইতেই পারতেছেন না, যেন আকাশ আর পাতাল বদলে গেছে। সব খেলোয়াড়ই বদলে যায়, দীর্ঘ 20 বছরের ক্যারিয়ারে সব খেলোয়াড় বদলে যায়, কিন্তু ওটামেন্ডির বদলে যাওয়াটা আপনি তুলনাই করতে পারবেন না। 4টা বছর বয়সে এই ছেলেটা রাস্তায় খেলা শুরু করছিল। আমরা এই 4 বছর থেকেই শুরু করি, তাহলে একটু বুঝতে পারবেন যে কিভাবে লোকটা নিজেকে দারিদ্র এবং শারীরিক প্রতিবন্ধকতা, স্বভাব, এই সব কিছুর সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে বদলাইছে। একেবারে 4 বছর বয়সে যখন রাস্তায় ফুটবল খেলতো, তখন তো আর কোনো, সে নিজেই একটা সাক্ষাৎকারে বলতেছিল যে তখন তো কোনো কম্পিটিটিভ ব্যাপারও ছিল না, এটা যে প্রফেশন হবে বা এটা যে একটা আমার ডিউটি, এরকম কিছু তো ভাবতাম না। রাস্তায় খেলতে থাকতাম যতক্ষণ সময় পেতাম, তখন স্কুলে যেতাম না, প্রায় সারাদিন রাস্তায় খেলতাম। বাবা ছোট্ট একটা কাজ করেন, মাও ছোট্ট একটা কাজ করেন, সংসার ধিকি ধিকি করে চলে, বিরাট টানা পড়েনও না, আর সচ্ছলতার কোনো মুখ নেই। একটা ভাই, 3টা ভাই, বড় ভাইটা ফুটবল খেলতো, কোত্থেকে যেন একটা জার্সি জোগাড় করছিল, ওই বড় ভাইয়ের জার্সি সে পরতো, তার জার্সি ছোট ভাই পরতো, 3 ভাই ওই একটা জার্সি পরে ঘুরে বেড়াতো। এর মধ্যে স্কুলে ভর্তি হলো। স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি তার এই যে প্রবল খেলার আগ্রহ, সে বাস করে বুয়েনোস আয়ার্সের শহরতলিতে, এলাকাটার নাম এল তালারে। এখন এই জায়গাটায় কোনো একাডেমি টেমি নাই, এই প্রবল আগ্রহের তাহলে পরিণতি কি? তখন একটা উপায় আসলো, সার্স ভার্সফিল্ড বলে একটা ক্লাব। ক্লাবটা ওই বোকা জুনিয়র্সের মতো বড় ক্লাব না, কিন্তু বেশ ভালো ক্লাব এবং পুরনো ক্লাব। ভার্সফিল্ডে ও ট্রায়াল দিল, ট্রায়ালে টিকে গেল। তাহলে কি করতে হবে? প্রতিদিন বিকালে ওখানে ট্রেনিং করতে যেতে হবে। এখন এল তালারে থেকে বুয়েনোস আয়ার্সে যেখানে এই ভার্সফিল্ডের একাডেমি, এটা অনেক দূর। দুটো উপায় আছে। আপনি বাচ্চাকে ওখানে একটা বোর্ডিংয়ে রেখে দিতে পারেন, রেখে ওখানে থেকে সে ট্রেনিং করবে, স্কুল করবে, ওখানে একটা স্কুলে ভর্তি করে দিলেন, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। আর একটা উপায় আছে যে না, আপনার পার্সোনাল গাড়ি টাড়ি আছে, প্রতিদিন তারা আনা নেয়া করলেন। এর দুটোর কোনোটাই এই ফ্যামিলির পক্ষে সম্ভব না। ওই বাচ্চাকে একটা বোর্ডিংয়ে রাখতে যে খরচ, বা ওর ওখানে স্কুলে দিয়ে স্কুলের খরচ চালানো, এগুলো সম্ভব না। তাহলে প্রতিদিন সে কিভাবে যাতায়াত করবে? বুদ্ধি বের করে ফেললো এই ছেলেটা। 3টা করে বাস বদলাতে হবে, এখান থেকে একটা বাসে উঠবে, উঠে একটা স্টপেজে পৌঁছাবে, ওখান থেকে আরেকটা বাসে উঠবে, আরেকটা স্টপেজে পৌঁছাবে, সেখান থেকে আবার বাস বদলায় সার্চফিল্ডে। এই হচ্ছে তার পথ। এখন এই 3টা বাসে যেতে গেলেও তো অনেকগুলো টাকা, অনেকগুলো পেসো খরচ করতে হবে। না, সে বুদ্ধি করলো যে স্কুলের পোশাক পরেই সে যাতায়াত করবে। তাতে সুবিধা কি? ওই যে স্কুল ছাত্রদের হাফ ভাড়া, সেই সুবিধাটা সে পাবে। তার মানে সে সারাদিন ওই স্কুলের জামা পরে থাকে, সকাল 6টা থেকে 7টার ভিতরে বাসা থেকে বেরোয়, মা তারে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেন, সঙ্গে একটু টিফিন বানায় নিয়ে আসেন কিছু, আনার পরে সে ওইটা নিয়ে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফেরে কোনোদিন বাসা পর্যন্ত আসে, এসে দুটো খায়, আবার কোনোদিন বাসায় আসার টাইম থাকে না, দেরি হয়ে গেছে, মা লাঞ্চের বক্স নিয়ে দৌড়ায় বাস স্ট্যান্ডে যান, ওখানে ওই বক্স হাতে নিয়েই সে স্কুল ব্যাগটা মার হাতে ধরায় দিয়ে সে বাসে উঠে পড়ে, আর ফেরে রাত 9টায়। এই পুরোটা টাইম স্কুল ব্যাগটা কোলে নিয়ে মা কিন্তু ওই বাস স্টপেজে থাকেন। তার অন্যান্য কাজ হয়তো থাকলে বাসায় ফেরেন, কিন্তু 9টার সময় আবার এসে বাস স্টপেজে দাঁড়ান। এই মার অপরিসীম কষ্ট এটার পিছনে। এই জিনিসটা সবসময় ওটামেন্ডি বলেন যে আমার জীবনে মায়ের এই যে ভূমিকা, এটা অতুলনীয়।
ওটামেন্ডি বলতেছিলেন যে মাঝে মাঝে মা দুটো পেসও দিতেন, কারণ ওখানে যাওয়ার পরে ওই সার্সফিল্ড ক্লাবের একাডেমিতে যাওয়ার পরে ওরা বিকেলবেলায় কোনোদিন একটু দুধ দিত, কোনোদিন একটা বিস্কুট দিত, পেটটা ভরতো না। তো মা সেটা বুঝতে পেরে কোনোদিন চেষ্টা করতেন 2 পেসো দেওয়া যায় কিনা বা একটা পেসো দেওয়া যায় কিনা, যাতে একটু কিছু কিনে খেতে পারি। রাত 9টা বেজে যাবে, ফিরতে ফিরতে ফেরার সময় কিছু কিনে খেতে পারি। আমি কোনোদিন শত ক্ষুধা থাকলেও কিছু কিনে খেতাম না, ওই পেসোটা পকেটে রেখে দিতাম। পরদিন মা যদি দেওয়ার চেষ্টা করতো তখন বলতাম আমার কাছে 1 পেসো আছে বা 2 পেসো আছে, তোমার দিতে হবে না। এইভাবেই ছেলেটা আগাচ্ছিল, কিন্তু সংকট তাকে ছাড়ে না। প্রথম সংকট হলো তার শারীরিক গঠন। এখন আপনি দেখেন নিকোলাস ওটামেন্ডি 6 ফুট উচ্চতার একটা দানবীয় মানুষ, কিন্তু ওটামেন্ডির ওই সময় বৃদ্ধিটা খুব ভালো ছিল না। ফলে একটা বেটে খাটো গাট্টা গোট্টা ছেলে, সে খেলতে চায় ডিফেন্সে, তাও সেন্ট্রাল ডিফেন্সে। এটা ট্র্যাডিশনাল কোচদের তো পছন্দ হওয়ার কথা না। ট্র্যাডিশনাল কোচরা বললো তোকে দিয়ে ডিফেন্স হবে না, মিডফিল্ড হবে না, আসলে কি আদৌ ফুটবল হবে, তুই চেষ্টা করিস না। এ এক মহা ক্রাইসিস। কৈশোরে পদার্পণ করে ফেলছে, ফুটবলই শিখছে, কিন্তু ফুটবল নাকি তার দিয়ে হবে না। এবং আজকে এটা খুব কথা, আজকে যে আর্জেন্টিনা দলের গোলকিপিং কোচ তোকাল্লি, তার বাবা হুগো তোকাল্লি, আর্জেন্টিনার খুব নামকরা কোচ। সেই হুগো তোকাল্লি কিন্তু আসলে বার্সার ফিল্ডে তখন বাতিল করে দিতে চাইছিলেন ওটামেন্ডিকে। পরবর্তীকালে ওই হুগো তোকাল্লি তাকে আবার বয়সভিত্তিক দলে ডাকছিলেন। মানে হুগো তোকাল্লিকে নিজেকেই মেনে নিতে হয়েছিল যে এই ছেলেটা নিজেকে কতটা বদলাইছে দেখেন। ওই কৈশোরে যখন সে বুঝলো যে সে একটা ডিলেমের মধ্যে পড়ে গেছে, সে কি ফুটবল খেলতে পারবে পারবে না এরকম একটা অবস্থায়, সে তখন ওই স্কুলিং ছেড়ে দিল। সে তখন সুপার শপে কাজ করে, সুপার শপে ডিউটি করে একবেলা করে, তাতে সংসারে কিছু টাকা আসে, বাকিটা সময় চেষ্টা করে যাচ্ছে। জিম করতেছে যতটুকু সুযোগ পাওয়া যায়, ওই রিং ঝুলতেছে, নানাভাবে চেষ্টা করতেছে নিজেকে শক্ত করার, লম্বা করার। নিজেকে কোনোভাবে তৈরি করা যায় নাকি ওই সিবি পজিশনটার জন্য। তার সিবি হইতে হবে কেন? তার প্রিয় চরিত্র রবার্তো আয়লা, আজকে যে তার কোচ, রবার্তো আয়লা সিবি ছিলেন, তারও সিবি হইতে হবে। এইটা তার মাথার ভিতরে ঢুকে গেছে। দেখেন, ও যদি সিবি নিয়ে জেদাজেদিটা না করতো তাহলে হয়তো লাইফটা আরেকটু ইজি হতো, কিন্তু ওকে সিবি হতে হবে। সেই জন্য সে প্রবল চেষ্টা করলে একসময় হুগো তোকাল্লি মানলেন যে না বাবা, তোর দিয়ে হবে, তুই সিবি হিসাবে খেলবি। খেলতে শুরু করলো ভার্সার স্পিড সিনিয়র দলে, কিন্তু ব্যাপক এখনো সেই জিনিসটা তার ভিতর থেকে পুরো যায় নাই। ব্যাপক অ্যারোগ্যান্ট, ফাউলমুখী এবং মানে ফিজিক্যাল একটা মানুষ। ওই সিবি সুলভ কোনো ব্যাপার নাই। ও তো ফাইনাল ট্যাকেল করতে হবে, ঠান্ডা মাথায় ডিফেন্স লাইন পরিচালনা করতে হবে, কত কি করতে হবে না। আজকের দিনে সিবির কথা বাদ দেন, সে সময় সিবির অনেক কাজ ছিল, কিন্তু ও একদম তেড়ে ফুড়ে শুধু বল আসতেছে দেখলে চার্জ করো, ফাউল করো, ওই জন্য মারে ফেলো। এই জিনিসটা দিয়ে তারা আস্তে আস্তে পরিশীলিত একটা আর্জেন্টাইন সিবিতে পরিণত করা হলো। আর্জেন্টাইন কথাটা কেন বললাম? আর্জেন্টাইন সিবি যদি সিবি আপনি দেখেন, তা আসলে খুব পরিশীলিত না। ওই আগাম ট্যাকেল প্রবণতা, ওই অতিরিক্ত ফাউল প্রবণতা, এগুলো আর্জেন্টাইন সিবিদের মানে কোচরাও মনে করেন যেগুলো ঠিক আছে। সে ওই বৈশিষ্ট্য নিয়েই বড় হয়ে উঠতেছে। সে বলে যে সে প্রথম ডিফেন্ডার হয়ে উঠলো পোর্তোতে এসে। ভিয়াস বোয়াস তখন পোর্তোর কোচ। সে বলে যে আমি ফুটবল শিখছি আসলে পোর্তোতে এসে। তার আগ পর্যন্ত আমি জানতাম না যে ডিফেন্স কাকে বলে। তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে প্রতিপক্ষ আসতেছে, আমাকে তাকে আক্রমণ করতে হবে। আমার কাজ আক্রমণ করে ওর কাছ থেকে বল কেড়ে মাঠের বাইরে পাঠায় দেওয়া। কারাও ঠিক না, ওরে আর কি আক্রমণ করতে না দেওয়া। ও আমার টার্গেট, বল না, এরকম একটা ব্যাপার ছিল। ভিয়াস বোয়াস বোঝালেন যে দেখো রে বাবা ওটামেন্ডি, এটা তোমার কাজ না, তোমাকে শিখতে হবে ট্যাকেল না করা। ও অবাক হয়ে গেল যে আমার কাজ তো ট্যাকেল করা, আমি ট্যাকেল না করা। বললো হ্যাঁ, তোমাকে ওয়েট করতে থাকতে হবে, তোমাকে বুঝতে হবে সঠিক টাইমটা কখন, এবং ট্যাকেলটা বলটাকে করতে হবে, তোমাকে বলটা দখলে নিতে হবে, লোকটাকে কিছু করবা না। এই যে প্রতিপক্ষ আসতেছে সে তোমার শত্রু না, বলকে তোমার নিতে হবে, সেটা যত বদ্রস্ত উপায়ে নেওয়া যায়। এবং কমান্ড করা, অমুক তমুক, একজন সিবির যে কাজগুলো, যে ফাংশনগুলো, এগুলো তাকে হাতে ধরে আন্দে ভিয়াস বোয়াস তিনি শিখাইছেন।
এবং এই ছেলেটা বলা যায় যে আধুনিক সিবি প্রায় হয়ে উঠল। ফলে মোটামুটি পোর্তোতে সে নিজেরই একটা জায়গা করে ফেললো এবং ইউরোপের দৃষ্টি আকর্ষণ করলো। পোর্তো তো ইউরোপ, কিন্তু ইউরোপের টপ 5 লিগের দৃষ্টি আকর্ষণ করলো। তারা নিয়ে নিল ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া আসার পরে প্রথম সিজনটা যে বাজে কাটলো লোকটা, এই একের পর এক হলুদ কার্ড, বাজে বিহেভ, ম্যাচ সাসপেনশন, ভ্যালেন্সিয়ার সমর্থকরাই তারে দুয়ো দেওয়া শুরু করলো। ভ্যালেন্সিয়া পারলে ওই সিজনে মাঝখানেই তারে বেঁচে দেয়, এরকম একটা অবস্থা। এই কারে আনছি রে ভাই, এ বাবা ও আন্দ্রেস বিয়াস বস তারে অনেক কিছু শিখায়, কিন্তু সে তো আসলে ওই ফাউল প্রবণ একটা রকচটা ছেলে। এ তো বেসিক ডিফেন্সের কিছুই জানে না। আবার সে শেখা শুরু করলো। এই যে দর্শকের দুয়োধ্বনি, এই যে বারবার হলুদ কার্ড দেখা, ফাউল প্রবণতা, এই জিনিসগুলো ভিয়াস বস তার ভিতর থেকে পুরো দূর করতে পারেন নাই। সে ভিডিও দেখা শুরু করলো, কোচদের হেল্প নেওয়া শুরু করলো। কোচদের বললো যে আমি নিজেরে কিভাবে ঠান্ডা করব, আমাকে শিখান। সে শিখতেই আছে, দেখেন শিখতেই আছে। একটা ঘাড় তেড়া ছেলে, আমরা সাধারণত জানি এসব ঘাড় তেড়া ছেলে শিখতে চায় না, বলে আমার গায়ে জোর আছে আমি ওই দিয়েই চলবো না। ও যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় যখন তাকে বলা হচ্ছে বাপরে তোর এটা হচ্ছে না, তুই পারিস না, ও বলতেছে তাতে সমস্যা কি, আমি শিখতে পারি তো, ওই অহংটা আছে তো, আমারে শিখান, আমারে বলেন কি করতে হবে আমি করব। সেই ইয়েতে ভ্যালেন্সিয়াতেই সে পরের 2 সিজনে অত্যন্ত সোভার একজন ডিফেন্ডার হয়ে উঠলো। এতটাই সোবার হয়ে উঠলো, সে ভ্যালেন্সিয়ার সেরা খেলোয়াড় হয়ে গেল, ভ্যালেন্সিয়াকে জিতালো। সে ওই বছরের লা লিগার সেরা একাদশের সুযোগ পেল। তাহলে লা লিগার সেরা একাদশের সুযোগ পেতে গেলে কি ভালো একটা সিবি হতে হয়। সমস্ত ইউরোপ তখন নিকোলাস ওটামেন্ডির কথা বলতেছে। বড় বড় দল, ভ্যালেন্সিয়া ছোট দল না, কিন্তু এবার যারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় এরকম সব দল ওটামেন্ডিকে খোঁজা শুরু করলো যে ওটামেন্ডিকে চাই। শেষ বছরটায় ভ্যালেন্সিয়ার সঙ্গে খুব গোলমাল হলো এগুলো নিয়ে। ভ্যালেন্সিয়া ছাড়তে চাচ্ছিল না, ওই অ্যালভারেজরে নিয়ে এবার যেটা হচ্ছে অযৌক্তিক পরিমাণে রিলিজ ক্লজ, দাম এগুলো বসায় রাখতেছে, ছাড়বে না। কারণ ভ্যালেন্সিয়া তখন আসলেই বড় একটা সম্পদ সে। আবার সেও ভ্যালেন্সিয়ায় থাকবে না, তারও টার্গেট চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে এরকম কোনো টিমে যাব। শেষ পর্যন্ত গেল সিটিতে। দেখেন সিটিতে সে কি অকুল পাথারে পড়ল। এই ছেলে যখন সিটিতে পৌঁছালো তখন গার্দিওলা পৌঁছান নাই। সিটি তখন পুরনো সেট আপে খেলে। তখন সিটির লিডার এবং প্রাণকেন্দ্র এবং সিবি বলতে সবাই ভিনসেন্ট কোম্পানিরে চেনে। ও যখন ভিনসেন্ট কোম্পানির বদলি হিসাবে প্রথম ম্যাচটা নামে, সিটি সমর্থকরা আবার ওই দুয়োর মধ্যে বললো যে ভাই এটা কি নিয়ে আসছো, এ তো একটুও ইংলিশ ফুটবল বোঝে না, এ ভ্যালেন্সিয়া কিভাবে খেলছে। এই গেল কিছুদিন সে এটা কৃতজ্ঞতার সঙ্গে বারবার বলে যে সে কোম্পানিকে দেখে দেখে শিখছে যে লিডারশিপ কি জিনিস, একজন সিবির কি আচরণ করতে হয়। শুরুতে তারে রাইট ব্যাকেও খেলানো হয়েছে, ও হয় না, কোনোভাবেই হয় না। শেষ পর্যন্ত সে কিন্তু ওই জিনিসগুলো শিখছে এবং এই জায়গাটা অবশ্যই কোম্পানির একটা বড় কৃতিত্ব আছে। মনে রাখবেন এই সিটি কিন্তু তখনও পর্যন্ত এই ইয়ের সিটি, গার্দিওলার সর্বজয়ী সিটি হয়ে ওঠে নাই, কেবল তেলের টাকায় পথ চলা শুরু করছে। সেরকম একটা সময়, সে সময় কে কারে শিখায়। কোম্পানি একটা বড় দায়িত্ব নিল এই ছেলেটারে খানিকটা সিবি করে তোলা, ইংলিশ স্টাইল সিবি করে তোলা, এবং সেটা খানিকটা লিডারশিপ ঢুকানো হলো, ভালো ডিপেন্ডেবল হলো। 2015-16 সালে গার্দিওলা আসলেন পরের মৌসুমে। গার্দিওলা আসার পরে ইংলিশ মিডিয়া যেটা বললো যে এই দল থেকে গার্দিওলা প্রথম যে ছেলেটা বের করে দিবে সেটা হচ্ছে নিকোলাস ওটামেন্ডি। এই ছেলেরা দিয়ে আর যাই হোক গার্দিওলার পজিশনাল ফুটবল হবে না। গার্দিওলা ওই যে আশা করে যে সিবি খেলা শুরু করবে, সিবি ওখান থেকে পাসিং শুরু করবে, ওই কতটুকু উঠবে নামবে, ওই ডিফেন্স লাইনকে ডিকটেট করবে, প্রয়োজনে মিডফিল্ডেও নেতৃত্ব দিবে, এই জিনিস ওই স্টপার। তখন পর্যন্ত ওটামেন্ডি আসলে একজন স্টপার, ওটামেন্ডি এটা কিভাবে করবে। এবং গার্দিওলার প্রথম সিজনে আসলেই সে খাবি খেলো, মানে তার জন্য টিম গোল খাচ্ছে, সে বুঝে উঠতে পারতেছে না পজিশনাল ফুটবলে তার কোথায় থাকা দরকার, কখন পাসিং কি করা দরকার। সে তো চিরকাল বল স্টপ করে আসে, সে চিরকাল গোল ঠেকায় আসে। এখন তাকে খেলতে হবে, বল প্লে করতে হবে। বয়স 29 হয়ে গেছে, 30 ছুঁই ছুঁই, আর পজিশনাল ফুটবল শেখা যায়? 30 বছর বয়সে তো কাগজে কলমেই বুঝে উঠতে পারি না কোনটা পজিশনাল ফুটবল আর কোনটা স্ট্রাকচারাল ফুটবল।
এই কাগজে কলমেই শিখতে পারি না, আর এই ছেলেকে তখন নাকি শিখতে হবে। সবাই বেচে দেওয়ার পরিকল্পনা করলো সিটি কর্তৃপক্ষ। সে গার্দিওলার সঙ্গে কথা বলল। সে বলল, আমি পজিশনাল ফুটবল পারবো। গার্দিওলা তার ভিতরে কিছু একটা দেখলেন, দেখে বললেন, হ্যাঁ তুমি পারবা। এই গার্দিওলা তাকে একবার থিওরি থেকে শুরু করে মুভমেন্ট, ফিট মুভমেন্ট, প্রতিটা জিনিস পার্সোনালি দেখালেন। দেখায় দেখায় পজিশনাল ফুটবলের সিবি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলোর একটা, সেই জিনিসটা তাকে কিভাবে করতে হবে সব বুঝালেন। দেখেন পরের বছরেই সেই লোকটা ওই যে সিটির যে ধারাবাহিক সাফল্য, সিটি পরের 8 বছরে কয়টা 7টা লিগ জিতলো, তাই না? সেই 7টা লিগের সূচনাটা হলো ওই ওটামেন্ডির ওই গোলটার ভেতর দিয়ে। ওটা একটা প্রতীক মাত্র, ওটা একটা ছবি মাত্র যেটা সিটি ইউজ করে। কিন্তু ওটা একই সঙ্গে এটাও সত্যি যে গার্দিওলা ওই সিজন শেষে যখন কথা বলতেছিলেন তখন বলতেছিলেন যে আমার সবচেয়ে এই টিমে পছন্দের যে ক্যারেক্টারগুলো তার ভিতরে একটা হচ্ছে নিকো। নিকো না হলে হয়তো আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। নিকো আমার পজিশনাল ফুটবলের প্রাণ। যে ছেলেটা আগের সিজনে পজিশনাল ফুটবল কি জিনিস জানতো না, সেই ছেলেটা পরের সিজনে পজিশনাল ফুটবলের নাকি প্রাণ হয়ে উঠলো। দিস ইজ হাউ নিকোলাস ওটামেন্ডি লার্ন। এত বড় লার্নার এই পৃথিবীতে আপনি খুব বেশি পাবেন না। সে প্রতিনিয়ত এভাবে নিজেকে শিখাইছে, নিজে যা সামনে পাইছে শিখছে। পরের সিজনেও গার্দিওলার সঙ্গে সুন্দর করছে, এরপরে বেনফিকায় এসে লিডার হয়ে উঠছে, সত্যিকারের নেতা হয়ে উঠছে এবং জনপ্রিয়তম মানুষ হয়ে উঠছে। আর্জেন্টিনার দিকে আপনি দেখেন, আর্জেন্টিনার গল্পটা তো বলাই হলো না। আর্জেন্টিনায় যখন ডাক পেল 2009 সালে ম্যারাডোনা তাকে ডাকলেন। সে বিশ্বাস করতে পারে নাই, সে ভাবছে কেউ একজন প্রাঙ্ক করছে। আর সে কোনো বড় দলে তখনও খেলে না, সার্চফিল্ডের অনিয়মিত একজন সিবি, তারে কেন ডাকবে? ম্যারাডোনা তাকে ডাকলেন, বিশ্বকাপে নিলেন, লোকে বিরক্ত হলো। আরে ভাই, হ্যাভিয়ার জানেত্তি দলের নাই, কোথাকার কোন এক বাচ্চা ছেলেকে ধরে নিয়ে আসছে, নিকোলাস ওটামেন্ডি পারে না ঠিক মতো ডিফেন্স করতে। ম্যারাডোনার ওই পাগলা টাইপের লোক পছন্দ, ম্যারাডোনা তাই তাকে পছন্দ করলেন। এই যে 2018 সাল পর্যন্ত, 2018 বিশ্বকাপ পর্যন্ত 10, 14, 18 সে দলে ছিল, আপনার মনে পড়ে? আমারই মনে পড়ে না ঠিক মতো। আমি আর্জেন্টিনা দলের ওই সময় সাপোর্ট স্টাফ পর্যন্ত ভুলি না এই সময়কালে, কিন্তু ওটামেন্ডিকে আমার মনে পড়ে না। মনে পড়ে না বলতে মনে তো পড়েই, কিন্তু দাগ কেটে যায় না কোথাও। আমি বরং অন্য অনেক ডিফেন্ডারের নাম মনে করতে পারি যারা দাগ কেটে গেছে, হেইজ বা ওই সময়ের অনেক ডিফেন্ডার। কিন্তু ওটামেন্ডি কই? ওটামেন্ডিকে ছিল, ছিল কেন ছিল? কি বিশেষত্বের কারণে ছিল? ওটামেন্ডি তো ওই সময় একটা ওই যে করণিকের মতো ছিল, খেলছে, দরকার হলে খেলছে না। কিন্তু যখন 2021 সালে তারে আমি দলে দেখলাম, স্কালোনির দলে, আই ওয়াজ শকড এবং স্কালোনির ওপরে প্রচণ্ড বিরক্ত। আমি তো 21-এর আগে স্কালোনি 19 থেকে 21 কি করতেছেন জানি না। ফ্রাঙ্কলি স্পিকিং ওই সময় আমি আর্জেন্টিনার টিম কাদের দিয়ে চালাচ্ছেন কি জানি না। 21-এর কোপায় যখন তারে আমি দেখলাম সে মাঠে নামতেছে বা স্কোয়াডে তার নাম দেখলাম, শক যে কেন এই ওটামেন্ডি। এ তো 2009-10-এ ম্যারাডোনা একটা ভুল চয়েস ছিল, এ তো কখনো ভালো সিবিল না। এই আমল তো চলে গেছে 2018 সালে, আমরা না সবকিছু নতুন করে শুরু করতেছি। তাহলে এরে কেন? সিটিতে খেলে বলে, সিটিতে খেলে বলে বা তারে ডেকে নিতে হবে? তখন তো সিটিতেও না, তখন কি বেনফিকা চলে আসছে, সিটিতে একটু খেলছে বলে তারে নিতে হবে? না না, এটা হতে পারে না। ওটামেন্ডি একটা ভুল চয়েস, ওটামেন্ডি একটা রং চয়েস। এই স্কালোনির এই যে প্রাগমাটিক ফুটবল, এটার সঙ্গে সে যায় না। ওটামেন্ডি এরকম হাজার মানুষের কাছ থেকে নিশ্চয়ই এরকম আওয়াজ শুনতেছিল। দেবব্রত তো পৃথিবীতে একজন না, আরও অনেক আছে এরকম আওয়াজ শুনতেছিলেন। তিনি হয়তো দুটো সিদ্ধান্ত নিচ্ছিলেন যে তোমরা আমাকে চেনোনি, আমি কোন বয়সে শেখা শুরু করতে পারি সেটাও বোঝো না, আর আমি কত দূর শিখতে পারি তাও বোঝো না। আমি পজিশনাল ফুটবল শিখছি, আমি প্রাগমাটিক ফুটবলও শিখবো এবং শিখে এখানেও আমি লিডার হয়ে উঠবো। আক্ষরিক অর্থে তাই। এই যে মেসি পরবর্তী 4 বছরে 4টা মেজর জিতলো, এই জয়ে তার দুটো ওল্ড ফ্রেন্ড ছিল, একটা ডিমারিয়া, একটা ওটামেন্ডি। দেখেন, আমরা কিন্তু ডিমারিয়া আর মেসিকে দিব্যি মনে রাখতে পারি, তারা সুপারস্টার, তারা ওই জেনারেশনের সুপারস্টার। এই দুই বন্ধু নিজেদের ক্যারি করছে এই সাফল্যের যুগ পর্যন্ত। কিন্তু নিকোলাস ওটামেন্ডি ওই একই যুগের মানুষ, ওদের ওই পুরনো বন্ধু,
ও যে নিজেকে ক্যারি করতেছে, নিজেকে বদলাচ্ছে, নিজেকে ওই ব্যর্থতার স্রোত থেকে সাফল্যের স্রোতের অংশীদার করতেছে, নেতৃত্বে নিয়ে আসতেছে, এটা আমরা খেয়ালই করতেছি না। এবং আর্জেন্টিনা দলে তার যে বড় রূপান্তরটা, সেটা আমি প্লেয়িং স্টাইলে খুব মানে খুব এমফাসিস করবো না, কারণ হচ্ছে প্লেয়িং স্টাইলে তার রূপান্তরগুলো আসলে ক্লাব লেভেলে বেশি ঘটছে। আর্জেন্টিনায় সে ওই জিনিসগুলো প্রয়োগ করছে। সে আর্জেন্টিনায় যখন দায়িত্ব পাইছে 21-এ, তখন সে পজিশনাল পারে, প্রাগমাটিক পারে, আবার পাওয়ারটাও পারে। এই 26-এও এসে সে দেখাচ্ছে যে তার ভিতরে ওই সেই সার্চফিল্ডের আগুন এখনো আছে। ফলে সে সবগুলোই পারে। স্কালোনি ওই জন্যই তাকে পছন্দ করছেন, যে এই একটা সিবি যে সব ধরনের ফুটবল পারে। তার দুটো যে মূল সিবি 26-এ এসে তারা দুজনই অনেক বেশি বল প্লেয়িং এবং অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাওয়ার সিবি। সেই জায়গায় ওটামেন্ডি ওল্ড স্কুল সিবি, আবার পজিশনাল ফুটবলের সিবি। ফলে ওটামেন্ডির গুরুত্ব তার কাছে সবসময় থাকছে। কিন্তু আমার কাছে এই 22 বা 26-এর ওটামেন্ডির সবচেয়ে গুরুত্ব হচ্ছে আর্মব্যান্ডহীন লিডার। আপনি যদি একটু মাঠে 90 মিনিটের খেলা দেখেন, তাহলে দেখবেন যে এই দলটার লিডার হচ্ছে নিকোলাস ওটামেন্ডি। একটা তো আছে, সে যতক্ষণ মাঠে থাকে ডিফেন্স লাইনটা সে সামলায়, এটা সিবিদের কাজ। সিবি দুজনের মধ্যে সাধারণত, যদি আপনি 2 সিবি নিয়ে খেলেন, 3 সিবি নিয়ে খেলেন, সাধারণত একজন সিবি ওই লিডারশিপটা নেয়, যে ডিফেন্স লাইনটা মেনটেন করবে, দুই ফুল ব্যাকের আচরণ মেনটেন করবে, তাদের ল্যাপ ওভারল্যাপ অমুক তমুক সব কিছু নিয়ন্ত্রণ করবে। ইভেন আজকাল সিবিদেরকে মিডফিল্ড নিয়ন্ত্রণ করতে হয়, মিডফিল্ডে বল পাসিং করতেছে, বাসটা হয়তো রোমেরো দিচ্ছে, কিন্তু কি হবে সেটা ডিকটেট করা। সবচেয়ে বড় কথা, প্রচুর চিৎকার করতে হয়। এই আজকের ফুটবলে, পজিশনাল ফুটবলে বা প্র্যাগম্যাটিক ফুটবলে সিবিদের প্রচুর চিৎকার করতে হয়। মানে কোচরা আগে যে চিৎকার করতেন, ওর 50% সিবিকে করতে হয়। কারণ হচ্ছে মিডফিল্ড এবং অ্যাটাক, এই লাইনগুলো যাতে তাদের ডিফেন্সিভ ওয়ার্ক রেটে কোনো ভুল না করে। এখন তো স্ট্রাইকারকে পর্যন্ত ডিফেন্স করতে হয়। ফলে এই ডিফেন্সিভ ওয়ার্ক রেটে তারা যেন কোনো ভুল না করে, একই সঙ্গে অ্যাটাকেও তাদেরকে কথা বলতে হয় অ্যাটাকের সময়। এই পুরো জিনিসটা করে কিন্তু নিকোলাস ওটামেন্ডি। আপনি দেখবেন লিওনেল মেসি চিৎকার করার লোক না। আর লিওনেল মেসির প্লেইং পজিশন যেটা, সে তো দুটো ভাবে লিড দেয়, এক হচ্ছে অনুপ্রেরণা দিয়ে লিড দেয়, আর এক হচ্ছে নিজের পারফরমেন্স দিয়ে লিড দেয়। আর সে একে হচ্ছে চিৎকার করার লোক না, 2 নাম্বার হচ্ছে তার পজিশনও চিৎকার করার না। সে অ্যাটাকিং মিডফিল্ডে বসে চিল্লাপাল্লা করবে, বা ডান পাশে বসে চিল্লাপাল্লা করবে, পেছনে তাকায় আর ডিফেন্ডারদের লাইন ঠিক করে দিবে, এটা তো হয় না। ফলে মাঠটা মূলত সামলাতে হয় কিন্তু অটোমেটিকে। মানে এটাকে বলে আসলে মানে রিয়েল লাইফ ক্যাপ্টেন্সি। আপনার কিছু করার নাই, আপনার ক্যাপ্টেন ওখানেই থাকতে হবে, ওখানে একজন ক্যাপ্টেন আপনার লাগবে, যে টস করতে যাবে না, ফ্ল্যাগ বদল করতে যাবে না, কিন্তু যে আসলে ক্যাপ্টেন্সি করবে। সেই রোলটা কিন্তু ওটামেন্ডি পালন করে যাচ্ছে। তার টিমে ডি মারিয়া, মেসি আছে, মেসিকে বহু সময় আপনি দেখবেন ওটামেন্ডি ওখান থেকে চিৎকার করতেছে, লিও লিও লিও, এ কি বলে স্প্যানিশে বুঝি না। লিওনেল মেসি সঙ্গে সঙ্গে ওই ডিসিশনটা মেনে নেয়, যে আমাকে এই দিকে যাইতে বলছে, আমাকে অমুক করতে বলছে, সে ওইটা মেনে নেয়, পজিশনটা সেই ঠিক করে। এই লিডারশিপটা কিভাবে হয়েছে, এটা সে অর্জন করছে। এটা তাকে মেসি আর ডি মারিয়া একদিন ডেকে বলে নাই, বন্ধু যে কাল থেকে তুমি আমাদের এই লিডারশিপ সামলাবা। সে এটা অর্জন করছে, সে বেনফিকায় এসে অর্জন করছে, সে ভিনসেন্ট কোম্পানির কাছ থেকে অর্জন করছে, অর্জন করে সারা পৃথিবীতে দেখাইছে যে তার আর্মব্যান্ড লাগে না। আর্মব্যান্ড অবশ্য পাইছে সে, মানে তাকে সম্মানিত করতে তার বন্ধুরা কম করে নাই। মানে যতটা সম্ভব ছিল সম্মানিত করা হয়েছে। এবার বিশ্বকাপেও একটা ম্যাচ সে স্টার্ট করছে ক্যাপ্টেন হিসাবে, আর্মব্যান্ড সহ জর্ডানের বিপক্ষে। এছাড়া যখনই সুযোগ হচ্ছে, এই ডিমারিয়া চলে যাওয়ার পরে, যখনই যেখানে মেসি অনুপস্থিত থাকছেন, সে ক্যাপ্টেন্সি করছে। সে দলের অলিখিত ক্যাপ্টেন তো বটেই, লিখিত ক্যাপ্টেনের দায়িত্বও পালন করছে। সবচেয়ে আমার মনে পড়ে এই সময়ে গত কোপা আমেরিকা 2024 সালের কথা। প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখেন, মেসিকে ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে হলো, আর্মব্যান্ডটা সে দিয়ে গেল ডিমারিয়াকে। একেবারে উইনিং মোমেন্টে ডিমারিয়াকেও তুলে নিতে হলো, ডিমারিয়াও মাঠে থাকলো না। ডিমারিয়াকে যখন সাফ করা হলো, ডিমারিয়া আর্মব্যান্ডটা দিয়ে গেল ওটামেন্ডির কাছে। তো আমি ওইটা মানে আমার বারবার মনে হচ্ছিল যে স্রষ্টা যে কিভাবে মেটাফরগুলো আমাদের দেখান, আমরা দেখতে হয়তো পাই না অনেক সময়, কিন্তু দেখাতেই থাকেন, দেখাতেই থাকেন। ওই 24 কোপা আমেরিকা, এই যে 3টা আর্মব্যান্ড আমরা দেখলাম একই ম্যাচে, ফাইনালের ম্যাচে, এবং উইনিং মোমেন্টে আর্মব্যান্ডটা এই জেনারেলের হাতে। জেনারেলি আসলে ক্যাপ্টেন হিসাবে জিতলেন ট্রফিটা।
সেই সম্মানটা লিওনেল মেসি কিভাবে দিল? এক তো বন্ধু হিসাবে যখন তাকে জুনিয়ররা সবাই বলল, "তুমি ট্রফি কালেকশন করতে যাও।" ট্রফি নিতে ডাকা হলো ক্যাপ্টেনরে। সে ডি মারিয়ারে ডাকলো, "অ্যাঞ্জেলা আসো।" অ্যাঞ্জেলা সে গিয়ে ইয়েরে ডাকলো, ওটামেন্ডিরে ডাকলো যে, "ওটা তুমি আসো।" ওরা সবাই শুধু ওটা বলে, "ওটা তুমি আসো।" ওটা খুব লজ্জা পাচ্ছিল যে, "কেন? আমি কেন?" বলতেছে, "ইউ আর দ্য ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন ছিলা এই ম্যাচে। আর এইখান থেকে যদি আমরা কেউ একটা গ্রুপ যাই, আমরা ৩ জনই তো যাবো, তাই না? আমরাই তো ক্যাপ্টেন। এই বাচ্চারা আমাদের যেতে বলতেছে, তাদের সিনিয়রদের যেতে বলতেছে। তো সেখানে আমি একা কেন? আমরা ৩ জন তো।" এই যে গুরুত্বটা দেওয়া, এই যে বন্ধুত্ব, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। মেসি সবসময় ওটামেন্ডিকে ওই জিনিসটা করে গেছে। ওটামেন্ডিকে বিশ্বকাপ বাছাই পর্বে একটা ম্যাচে হঠাৎ করে পেনাল্টি নিতে ডাকছে। ওই পুরো বাছাই পর্বে ওটামেন্ডি কোনো গোল পায় নাই। ওটামেন্ডি কিন্তু ২-৪ টা গোল পায়। এই যে আজকাল দেখেন না, লিসান্দ্রো মার্টিনেজ পায় বা রোমেরো পায়। এটা আর্জেন্টাইনদের আবার ওই সেট পিসে আর্জেন্টাইনদের ডিফেন্ডাররাই হচ্ছে বেশিরভাগ গোল পায়। কারণ আর্জেন্টাইন অ্যাটাকাররা খুব লম্বা, এরকম কম হয়। এবং ওয়াল্টার স্যামুয়েলস এখন এটা আবার ডিফেন্ডারদের ভিতরে বেশি ছড়াচ্ছেন যে, তোমাদেরকে সেট পিসে গোল করতে হবে। যাই হোক, সেসব আলোচনা পরে করা যাবে। ওটামেন্ডি ওই সিজনে গোল পাচ্ছিল না ওই কোয়ালিফায়ারে। হঠাৎ করে মেসি ডেকে তারে পেনাল্টি নিতে বলছে। সে বলতেছে যে, "না, না, আমি পেনাল্টি নিতে পারব না। লিও আমারে ডাকো না। আমি পারি না।" মেসি বলতেছে যে, "ওটা তুমি ওপেন প্লে গোল করো। তুমি সিটিরে ম্যাচ জিতাও গোল করে। আর তুমি এই পেনাল্টি নিতে পারবা না, এটা বলো।" মেসি বলল, "হবে, কি হবে? তুমি পেনাল্টি নাও।" গোল করছে। দিস ইজ লিডারশিপ। এইটা লিওনেল মেসির লিডারশিপ প্রুভ করে। আবার ওটার লিডারশিপ, ওটা যে লিডারশিপ পেলেন এবং নিজেকে লিডার করে তুললেন। আজকে যখন ওটামেন্ডি চলে যাচ্ছেন, তখন আমি আসলে একজন নেতার বিদায় দেখতেছি। একটা প্রাণের বিদায় দেখতেছি। আর্জেন্টিনার দলের যে প্রাণগুলো ছিল দীর্ঘটা কাল, আমরা যারা ৯০ থেকে খেলা দেখি, তারা তো খুব দ্রুতই লিঙ্কটা হারায় ফেললাম। ৯৪ তে ম্যারাডোনা নাই হয়ে গেলেন। তারপরে লম্বা একটা সময় আমরা এই গাছ ও গাছ করে বেড়াইছি। প্রতি বিশ্বকাপে আমাদের হিরো বদলাইছে ২০০৬ এর আগ পর্যন্ত। কেউই সেটেল করতে পারেন নাই। অনেক হিরো আসছেন। ২০০৬ থেকে এই যে গ্রুপটা একটু, একটু করে বড় হয়ে উঠলো। ২০১০ থেকে এরা একটা গ্রুপ হয়ে উঠলো। সেই গ্রুপটা শেষ হয়ে গেল তো চোখের সামনে। ডি মারিয়া গত কোপায় চলে গেল। এবার ওটামেন্ডি আজকেই চলে গেল। আর মেসি আগামী বিশ্বকাপ খেলবে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। খেলুক। যদি খেলতে পারে তো খুবই খুশি হব। কিন্তু ফুটবলীয় জায়গা থেকে আমি আশা করি না সে খেলুক। যাই হোক, একে, একে প্রাণগুলো নিভে যাচ্ছে, একে, একে প্রাণগুলো চলে যাচ্ছে। এই শুরুতেই যেটা বললাম যে, ওটামেন্ডির এই চলে যাওয়াটা কিন্তু আসলে চোখের সামনে থেকে পুরোপুরি চলে যাওয়া। সে রিভার প্লেটে গেল। ফার্স্ট সার্ভিসফিল্ডে না, ফিরলো রিভার প্লেটে। রিভার প্লেটের এই খেলা তো আমরা দেখব না। খুব একটা বড় কিছু না করলে আর ওটামেন্ডির নামও নিউজ পেপারে আসবে না। সকালবেলায় উঠে বিবিসি বা ওই goal.com বা টুইটার খুঁজে ওটামেন্ডির খবর আর আগের মতো পাবো না। ওই কিছু একটা আছে, ওটামেন্ডি আছে। বা রাতের বেলায় ওটামেন্ডির একটা খেলা রাত জেগে আমি দেখি না, না দেখি, বাচ্চারা তো দেখবে, ফেসবুকের বন্ধুরা তো দেখবে, তারা তো সকালবেলায় লিখবে, আর কেউ লিখবে না। ওটামেন্ডির প্লেয়িং লাইফ আমাদের চোখের সামনে থেকে শেষ হয়ে গেল। কবে অবসর নিবে দেখবেন আমরা জানবও না। হঠাৎ করে ১ সপ্তাহ পরে শুনবো ওটামেন্ডি এখন আর ফুটবল খেলতেছে না। সে কোচিং শুরু করে দিছে। আমি ওই দিনটার অপেক্ষায় থাকলাম। আমার ধারণা নিকোলাস ওটামেন্ডি অনেক বড় একজন কোচ হবেন। হেড কোচ হিসাবে কত বড় হবেন জানি না। কিন্তু লিডার কোচ হিসাবে অনেক বড় হবেন, অনেক বড় হবেন। আমি ওটামেন্ডিকে আমার অনুরোধ কে শোনে? কিন্তু সুযোগ থাকলে অনুরোধ করতাম যে, ওটা আপনি একটা কোচ হন। আপনি জেনারেল কোচ হন। দ্য জেনারেল ব্যাপারটা আমরা আরেকবার লিখতে চাই। কোচদের ব্যাপারে দ্য জেনারেল তো খুব বেশি লিখতে পারি নাই, অল্প কয়েকজনের ব্যাপারে লিখতে পারছি। আমরা দ্য জেনারেল কোচ দেখতে চাই। সেই কোচের অপেক্ষায় থাকলাম। তিনি নিশ্চয়ই আমাদেরকে নতুন কিছু দেখাবেন। সেই ওটার জন্য অনেক শুভকামনা। আর ওটা দেশের দিনটা ভালো কাটুক। এই যে রিভার প্লেটে ফিরলেন, এখন দেশের মাটিতে দিনটা ভালো কাটুক। সবাই ভালো থাকবেন।